আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। যাব বিস্তারিত সংবাদে। জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী পানি বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। কোরবানির ঈদ সামনে রেখে যেখানে সেখানে নয় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে কোরবানির জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবাজার বিপণী বিতান সহ 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। একটা পুকুর দেখলে সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল, বাতাসটা ঠান্ডা থাকতো, এত চমৎকার ছিল। বেশিরভাগ খাল বন্ধ হয়, সেখানে বক্স কালভার্ট করা হয়েছে, নয় বন্ধ করে দালান কোঠা করা হয়েছে। পুকুরগুলি একে একে প্রায় বন্ধ, কাজে এগুলি এখন খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে। কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটা পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলে একটা নির্মাণ কাজ সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। যেগুলো হয়ে গেছে কিছু করার নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। ভিসা জটিলতা প্রায় কাটিয়ে উঠে সকল হজযাত্রীদের হজে যাওয়া নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষ। আজ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ মোট 7টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা হবে। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট হজযাত্রী গমন করবেন 42,176 জন। আজকের পর বাংলাদেশ থেকে হজযাত্রী বাকি থাকবে 43,009 জন। এদিকে আজ পর্যন্ত মোট 85,185টি ভিসার মধ্যে 84,683টি ভিসা প্রিন্ট হয়ে গিয়েছে। এখন মাত্র 502টি ভিসার কার্যক্রম বাকি রয়েছে, যা আগামীকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। এবং হাজি ক্যাম্পও খুব সুষ্ঠু আছে, সুন্দর আছে। হাজি সাহেবরাও খুব রিল্যাক্স ভাবেই এই ইমিগ্রেশন করতে পারতেছে। 152 জন হজযাত্রী হজে যাচ্ছে, ইনশাল্লাহ সকলেই ভিসা পেয়েছে, বাড়ির স্টিকার পেয়েছে। আমাদের 152টা ভিসা ছিল, আমরা 8 তারিখে সম্পূর্ণ ভিসা আমাদের হয়েছে ইনশাল্লাহ। দর্শক, বিমানবন্দর এলাকায় হজ ক্যাম্প থেকে হাজিদের বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে প্রতিবারের ন্যায় বাংলাদেশ থেকে হজ যাত্রীরা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি এখন সেই তথ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর এলাকায় যে আশকরা হজ ক্যাম্প রয়েছে সেখানে। আজও কিন্তু বাংলাদেশ থেকে সর্বমোট 7টি এয়ারলাইন্স সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে 4টি এবং সৌদি এয়ারলাইন্সের রয়েছে 1টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের রয়েছে 2টি ফ্লাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের ন্যায় কিন্তু আজও
হজ ক্যাম্পে হাজিরা এসে ভিড় করছেন। তাদেরকে বিদায় জানাতে হজ ক্যাম্পে তাদের স্বজনরাও এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভিসার যেই সমস্যাটা ছিল, সেই ভিসার পেতে কিন্তু আর মাত্র 502টি কিন্তু ভিসা বাকি রয়েছে। আর আজ পর্যন্ত কিন্তু 42,176 জন হজযাত্রী ইতিমধ্যে হজে চলে গিয়েছেন। অবশিষ্ট হিসেবে রয়েছে 43,009 জন হজযাত্রী কিন্তু অবশিষ্ট রয়েছে। তো বাংলাদেশের যেই হজ ক্যাম্প থেকে হজযাত্রীরা যাচ্ছেন, বাংলাদেশে কিন্তু একজন হজযাত্রী বাংলাদেশ থাকাকালীন সময় কিন্তু মৃত্যুবরণ করেছেন। এছাড়া এই হজ ক্যাম্পে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি হজযাত্রীদের সাথে, এবং হজযাত্রীরা কিন্তু সুষ্ঠুভাবে হজ ক্যাম্প থেকে তাদের হজযাত্রার সকল কার্যক্রম সম্পন্ন করছেন। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রার আজকের মতো সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন আজ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার সৃষ্টিশীলতা বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ এক ঝড়ের রাতে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চরম দারিদ্র্য ও বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরাধা হয়ে ওঠেন। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি। বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কি কবিতায়, কি গানে, কি উপন্যাসে সর্বত্রই মানব মুক্তির প্রেমময় বাণী ও দ্রোহের বাণী দুই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি কাজী নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনমন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে। বাংলা কাব্যে এক নতুন যুগের স্রষ্টা নজরুল পরাধীন ব্রিটিশ ভারতের মুক্তির বাণী বয়ে এনেছিলেন তার কাব্যে। সূচনা করেছিলেন এক নতুন যুগের। অগ্নিবীণা, বিষের বাঁশি আর ভাঙার গান, যৌবনের জয়গান গেয়ে জাগিয়ে তুলেছিলেন গোটা উপমহাদেশের মানুষকে। 1921 সালে বিদ্রোহী কবিতা লিখে সে সময় ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছেন। ব্রিটিশ বিরোধী কবিতার জন্য করেছিলেন কারাবরণ, কিন্তু কখনোই ঔপনিবেশিক শাসনের কাছে মাথা নত করেননি। ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির জন্য উজ্জীবিত করতে বারবার গেয়েছেন বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বাংলা গানের জগতে নজরুল সুর ও বাণীর ক্ষেত্রে ঘটিয়েছেন এক অনন্য বিপ্লব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 24শে মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে ঘোষণা করা হয় জাতীয় কবি হিসেবে। 1976 সালে মৃত্যুবরণ করলে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে এগিয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই বার্তায় বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 635 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 570 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 605 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে ও ঘনীভূত হতে পারে বলেও জানানো হয়েছে। গভীর নিম্নচাপকে ঘিরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ ভয়াল 25শে মে। 15 বছর পার হলেও আজও শুকায়নি সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোর সর্বগ্রাসী আইলার ক্ষত। এখনও পুনর্বাসিত হয়নি দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূল জুড়ে ক্ষতিগ্রস্ত আইলা কবলিত অনেক পরিবার। দূর হয়নি সুপেয় পানির অভাব। জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগণ। প্রতিনিধি ফয়জুল হক বাবু রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার আঘাতের 15 বছর পার হলেও দৃশ্যত তেমন কোনো উন্নয়ন হয়নি এই জনপদে। সুপেয় পানির যেমন অভাব এখনো রয়েছে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণেও রয়েছে অপূর্ণতা। আইলা নামীয় বিধ্বংসী ঝড় লণ্ডভণ্ড করে দিয়ে যায়, সেই ক্ষয়ক্ষতি আমরা আজও সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি। খাবার পানি এনে খাইতে হয় 5 কিলোমিটার দূরের থেকে। নদী পার করতে গেলে অনেকটা সময় লাগে, তার জন্য সে মারাও যায়। পানি উন্নয়ন বোর্ডের করা বেড়িবাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনো ঝুঁকিতে রয়েছে এই জনপদের মানুষ। 15 বছর পরেও আইলার ক্ষতবুকে নিয়ে এই অঞ্চলের মানুষকে প্রতিটি রাত ঘুমাতে হয় আতঙ্কে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখানকার মানুষের গণদাবি। আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে এখনো রাস্তাঘাটের অবস্থা এই। সরকারের কাছে আমার দাবি, আমার এই রাস্তাঘাট বেড়িবাঁধটা মেরামত করা। এই এলাকার মানুষ খাবার চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, তাদের একটাই দাবি, সেটা হলো মজবুত বেড়িবাঁধ চাই তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি ব্যবস্থা করেন। আইলার ক্ষত কাটিয়ে উঠতে উপকূলীয় এলাকায় ইতিমধ্যে জায়গার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ সহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই প্রকল্পের মাধ্যমে গাবরা ইউনিয়নের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পূর্ণ হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে। এই এলাকার মানুষের প্রধান দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তেরান চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই, সেটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহ সংকট নিরসনে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের বাকেরগঞ্জের সাধারণ মানুষ। গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে সরকার। তবে ক্লিনিকের দায়িত্বে থাকা ব্যক্তিদের ইচ্ছে মাফিক ক্লিনিক খোলা ও বন্ধ করার কারণে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার স্থাপন করে কমিউনিটি ক্লিনিক। তবে বর্তমানে নানা ব্যবস্থাপনায় তালা ঝুলছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে, ফলে সেবা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই। ঠিক মতন আসে না এবং ওষুধপত্র ব্যবহার দেয় না, ওষুধ সহজে পাই না। এরা বরিশাল আগে ঠিক মতো মনে লইলে আসে, মনে নইলে না আসে। বললি যে ওষুধ আসে কয় কিনা, ওষুধ নাই। 6 দিনে তো আসেও না, 3 দিন 4 দিন এরকম আসে, আবার দেখা যায় সপ্তাহে 1 দিনও আসে। ঔষধ টৌষধ ওই চাইলে কয় নাই, তো অমুক দিন আইয়েন, আবার ওই হেরা রেগুলার আয় না, আবার ওই মহিলারা কত গাই আবার ফিরিয়ে যায়। নির্ধারিত সময়ের ক্লিনিক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। অব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা হচ্ছে এই কমিউনিটি ক্লিনিকের যে ব্যবস্থাপনা কমিটি আছে তার মধ্যে আছে। তাদের মাধ্যমে এগুলো যদি আরও কার্যকর করা যায়, আমরা আশা করব যে ভবিষ্যতে এটা আরও ভালো ভূমিকা রাখতে পারবে। অফিস সময় অন্তত তারা খোলা রাখে এবং সুবিধাভোগী যারা তারা যাতে তাদের প্রাপ্য সেবাটা পায়, এটা নিশ্চিত করার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সেবার মান উন্নত করতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। দর্শক, শেষ করছি সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।